বর্ষার সবার সামনে দাঁড়িয়ে থাকতে এবার কেমন যেন অস্বস্তি লাগছে। সবাই ওদের দিকে কেমন করে তাকিয়ে আছে। বর্ষা দ্রুত আয়েশকে সরিয়ে রুমে চলে গেল। আয়েশও বর্ষার পিছু পিছু গেল। বর্ষা দরজা আটকাবে, আয়েশ এমন সময় দরজাটা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকলো। এই টুনটুনি, কেঁদো না। তোমার চোখের পানি আমার একদম সহ্য হয় না। এর মধ্যে ভাইয়া তোদের বাবা নিচে ডাকছে। এসব কি হচ্ছে আয়াস? তোর বুদ্ধি জ্ঞান কি সব লুপ পেয়েছে? বর্ষার সাথে তুমি সবার এমন করছো কেন? ছি ছি আয়াস, তোর কাছ থেকে এটা আশা করিনি আমি। উনি না এখন আমাদের বিয়ের ব্যাপারে সব বলে দেয়। কি জবাব দেব আমি সবাইকে? সবাই খুব কষ্ট পাবে। আমি বর্ষাকে ভালোবাসি। আমি বর্ষাকে বিয়ে করতে চাই বাবা। তুমিও কি তাই চাও বর্ষা? এখন না, আমার টুনটুনি পাখিটা আবার না বলে দেয়। এমনি আমার উপর প্রচণ্ড রাগ করে আছে। তাহলে তো আমাকে বাধ্য হয়ে আমাদের বিয়ের কথাটা সবাইকে বলতে হবে। কারণ আমি আমার টুনটুনি পাখিটাকে কোনোভাবেই হারাতে পারবো না, কোনোভাবেই না। আমিও আয়েশকে বিয়ে করতে চাই। যাক আলহামদুলিল্লাহ, আমার টুনটুনি পাখিটা এই বিয়েতে না করেনি। বর্ষা কোনো কথা বলছে না, শুধু কাঁদছে। বর্ষার কথা শুনে সবাই খুব খুশি। পারভিন বেগম অনেক আগে থেকেই চাইতো বর্ষাকে নিজের ছেলের বউ করতে, কিন্তু বর্ষা আয়েশকে একদম পছন্দ করতো না। আয়েশের জন্যই তো এত বছর এ বাড়িতে আসেনি। বর্ষা তাই পারভিন বেগম মুখ ফুটে কিছু বলতেও পারতো না। এইদিকে এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখছিল আবির। ওর বুকটা ফেটে যাচ্ছে আজ, খুব কষ্ট হচ্ছে ওর। ও তো এত বছর ধরে বর্ষাকে ভালোবেসে আসছে। ও চেয়েও ওর ভালোবাসার মানুষটাকে আজ কিছু বলতে পারছে না, আটকাতে পারছে না। ও বিশ্বাস করতে পারছে না ওর ভালোবাসার মানুষটা অন্য কাউকে ভালোবাসে। ও মানতে পারছে না ওর ভালোবাসার মানুষটা অন্য কারো হবে। নীরবে নিঃশব্দে আবিদের চোখ থেকে গড়িয়ে গড়িয়ে পানি পড়ছে। সবার চোখ এড়িয়ে গেল আবিদের এই অবস্থা। আনিকার চোখ এড়িয়ে যায়নি। আনিকা আবিদের চোখের পানি একদম সহ্য করতে পারছে না। আবিদের চোখের পানি যেন আনিকার বুকের মধ্যে তোলপাড় শুরু করে দিয়েছে। আনিকাও যে আবিদকে খুব ভালোবাসে। আয়াস আর বর্ষার বিয়েটা সুষ্ঠুভাবেই সম্পূর্ণ হয়েছে। বাসর ঘরে বসে আছে বর্ষা। আয়াস রুমে ঢুকে দরজাটা আটকে দিয়ে বর্ষার পাশে গিয়ে বসলো। বর্ষা উঠে চলে যাওয়া শুরু করতেই বর্ষার কোমর ধরে আয়েশ নিজের সাথে মিশিয়ে নিল। এখন আমার উপর রাগ করে থাকবে বউ? বর্ষা অন্যদিকে মুখ ঘুরিয়ে ফিরিয়ে আছে। কথা বলবেন না আমার সাথে? বর্ষা কোনো কথা বলছে না। তোমাকে কিভাবে কথা বলাতে হবে তা আমার ভালোভাবেই জানা আছে। বলে নিজের বৃদ্ধা আঙ্গুলি দিয়ে বর্ষার ঠোঁটে স্লাইড করতে লাগলো। আর আয়েশের প্রতিটা স্পর্শে বর্ষা কেঁপে কেঁপে উঠছে। তারপর বর্ষার গলায় মুখ ডুবিয়ে দিয়ে দিল এক কামড়। আহ, বলে আয়েশকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। কি করলেন এটা? উফ বাবা, জ্বলে যাচ্ছে। আপনি কি মানুষ নাকি অন্য কিছু? কাল আছড়ে আমার পেটের চামড়া ছিলে দিয়েছেন, আজ আবার কামড় দিচ্ছেন। এই তো আমার টুনটুনি পাখিটা কথা বলেছে। আমি তো ভেবেছিলাম আমার বউটা বোবা হয়ে গেছে। দেখি কাল কি করেছি। বলে বর্ষার পেটে হাত দিয়ে পেটের কাপড় সরিয়ে দিতেই বর্ষা আয়েশের হাত সরিয়ে দিয়ে দূরে গিয়ে দাঁড়ালো। হয়েছে, আর আদিক্ষেতা দেখাতে হবে না। আয়াস বর্ষার কোমর ধরে এক টানে নিজের কাছে এনে বর্ষার পেটের কাপড় সরিয়ে একটা চুমু দিল। সরি টুনটুনি পাখিটা, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু ওই ছেলেগুলো তোমার দিকে বাজেভাবে তাকিয়েছিল বলে আমি নিজেকে একদম কন্ট্রোল করতে পারিনি। এইবারের মতো মাফ করে দাও প্লিজ। আর কখনো এমন করব না, কথা দিচ্ছি। বর্ষা আয়েশকে সরিয়ে দিয়ে বর্ষার রাগে কটমট করতে করতে একটা বালিশ আর কাঁথা নিয়ে বারান্দার দিকে রওনা দিল। কোথায় যাচ্ছ? বারান্দায়। কেন? আমি আজ বারান্দায় ঘুমাবো। কি ভেবেছেন কি আমি এই বিয়েতে রাজি হয়েছি বলে কি আপনাকে মাফ করে দিয়েছি? কখনো না। যেহেতু আমাদের আগেই বিয়ে হয়ে গিয়েছে, তাই এখন না বলার কোনো মানেই হয় না। তাই এই বিয়েতে রাজি হয়েছি, কিন্তু আপনার সাথে এক বিছানায় একসাথে থাকা আমার পক্ষে সম্ভব না। ও আচ্ছা, তাহলে যাও, বারান্দার দরজা খোলাই আছে। বলে বিছানার একপাশে টান টান হয়ে শুয়ে পড়ল। ব্যাপারটা কি হলো? এই পাজিটা আজ আমাকে আটকালো না কেন? পাজিটা এত তাড়াতাড়ি রাজি হয়ে গেল কিভাবে? আমাকে কি আজ রাতে বারান্দায় থাকতে হবে? কোথায় ভেবেছিলাম আমি বারান্দায় যেতে চাইলে এই পাজিটা আমায় আটকিয়ে বলবে, তুই বিছানায় শুয়ে পড়ো, তুমি বিছানায় শুয়ে পড়ো, আমি বারান্দায় যাচ্ছি। তা না, এত তাড়াতাড়ি রাজি হয়ে গেল। বারান্দায় আমি একা একা থাকবো কিভাবে? আমার তো খুব ভয় লাগছে।
কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও বারান্দায়, নাকি আমার এগিয়ে দিয়ে আসতে হবে? কেন বলতে গেলাম আমি বারান্দায় ঘুমাবো, আমি সোফায় ঘুমাবো বললেও তো হতো, কিন্তু বুঝতে পারিনি এই পাজিটা এত তাড়াতাড়ি রাজি হয়ে যাবে। এখন তো আমাকে বারান্দায় যেতেই হবে, না হলে এই পাজিটা আমাকে নিয়ে হাসবে। বর্ষা করুণ দৃষ্টিতে একবার আয়েশের দিকে তাকিয়ে একটা ঢোক গিলে বারান্দায় চলে গেল। বর্ষা বারান্দায় পা দেবে এর মধ্যে দেখে বারান্দায় কেউ একজন কাদামাটি বিছিয়ে রেখেছে। বর্ষার আগে কটমট করতে করতে রুমের ভিতর সোফার দিকে যায়। সোফায় বসতে যাবে এমন সময় দেখে সোফা একদম পানি দিয়ে ভিজিয়ে টইটুম্বর করে রাখা হয়েছে। বর্ষা আয়েশের দিকে একবার অগ্নি দৃষ্টিতে তাকিয়ে মেঝেতে শুতে যায়। গিয়ে দেখে মেঝের যে অংশ খালি সেখানে কোনো মানুষ শুতে পারবে সেখানেও কাদামাটি বিছিয়ে রাখা হয়েছে। বর্ষা শেষমেশ আর উপায় না পেয়ে খাটে বিছানায় শুতে যায়। বিছানার এক পাশে আয়াস শুয়ে আছে। বর্ষা বিছানার অন্য পাশে শুতে গেলেই দেখলো বিছানার ওই পাশটা পানি দিয়ে ভিজিয়ে রাখা হয়েছে। বর্ষার রাগে কটমট করতে করতে বলে, এটা কি হলো? কি হয়েছে আমার টুনটুনি পাখিটা? ঢং করতে হবে না, আমি জানি এই সব আপনার কাজ। আপনাকে আমি হাড়ে হাড়ে চিনি। তুমি আমাকে চিনবে না তো কে চিনবে? 10টা না 5টা না একটা মাত্র বউ। আমি এখন কোথায় ঘুমাবো? আয়াস আঙ্গুল দিয়ে নিজের বুকটা দেখিয়ে এখানে। পাজির ছেলে। বলে দরজার দিকে এগিয়ে যেতেই আয়াস বর্ষার হাত ধরে হ্যাঁচকার টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলো। এই টুনটুনি পাখিটা, শোনো না, আমাকে এইবারের মতো মাফ করে দাও না, আমি আর এমন করব না। বর্ষা অন্যদিকে মুখ ঘুরিয়ে তাকিয়ে আছে। আয়াস নিজের শার্ট খুলে পকেট থেকে একটা ছুরি বের করে ওর বুকে যেখানে বর্ষা কামড় দিয়েছিল সেখান থেকে খুঁচিয়ে খুঁচিয়ে রক্ত বের করতে শুরু করলো। আরে আরে, কি করছেন? পাগল হয়ে গেছেন নাকি? আমি পাগল হয়ে গেছি। তুমি আমার উপর যখন থেকে রাগ করে আছো তখন থেকে আমার নিজেকে পাগল পাগল লাগছে। ছুরিটা নিচে রাখুন প্লিজ। না, আমি তোমার সাথে যা যা করেছি আগে সেই সবের জন্য নিজেকে শাস্তি দেব, তারপর ছুরি রাখবো। ভয় পেও না, আমি আত্মহত্যা করব না। কারণ আমি মরে গেলে তুমি যদি আবার অন্য কারো হয়ে যাও, এমনি ওই আবিরটা তোমার জন্য মুখিয়ে আছে। আমাদের যখন বিয়ের কথা হচ্ছিল তখন আমি খেয়াল করেছি ও আমাদের বিয়েটা মানতে পারছিল না। এখন আমার কিছু হলেই আমি শিওর ওই বজ্জাটা তোমার দিকে হাত বাড়াবে। আর আমি জানি, আর আমি সেটা কিছুতেই হতে দিতে পারি না। আমি মরে গেলেও তোমাকে অন্য কারোর সাথে মানতে পারবো না। এমন একটা সিরিয়াস মোমেন্টেও আপনার এইসব কথা? ছুরিটা আমাকে দিন। আগে বললো আমাকে মাফ করে দিয়েছ। করেছি করেছি। সত্যি তো? হুম 3 সত্যি? তিন সত্যি। তাহলে আমাকে জড়িয়ে ধরো। পারবো না। তাহলে আমিও ছুরি ফেলবো না। আপনি খালি গায়ে। খালি গায়ে তাই জড়িয়ে ধরতে পারবেন, একটু পর তো। বলতেই বর্ষা আয়াসকে জড়িয়ে ধরলো। অসভ্য লোক একটা, আপনার মুখে কিছুই আটকায় না। আয়াস ছুরি ফেলে দিয়ে বর্ষাকে জড়িয়ে ধরলো। তারপর বর্ষাকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। এই কি করছেন? কাছে আসবেন না। আর তাছাড়া আপনার বুকে কাটার জায়গায় এখন ওষুধ লাগাতে হবে। এই মুহূর্তে আমার সবচেয়ে বড় ওষুধ তুমি টুনটুনি। একদম কাছে আসবেন না। আজকে তো তোমার বারণ আমি শুনবো না। তুই না চাইলেও আমি তোমার কাছে যাব, দরকার হয়ে জোর করে যাব। বলে বর্ষার উপর শুয়ে পড়ল। তারপর বর্ষার ঘাড়ে গলায় অজস্র চুমুতে ভরিয়ে দিল। একটু পর বর্ষার গলা থেকে মুখ তুলে বর্ষার দিকে তাকিয়ে আজকে কি গোসল করতে পারবে? বর্ষা লজ্জায় আয়েশের বুকে মুখ লুকালো। তারপর বদ্ধ দরজার পিছনে যা হয়েছে তা আয়েশ আর বর্ষার সিক্রেট। সকালে আয়েশ ঘুম থেকে উঠে দেখে বর্ষা এখনো ঘুমোচ্ছে। আয়েশ বর্ষার কপালে একটা চুমু দিতেই বর্ষারও ঘুম ভেঙে গেল। গুড মর্নিং আমার টুনটুনি পাখিটা। গুড মর্নিং। কখন উঠেছেন? তুমি আমাকে এই আপনি বলাটা কবে থেকে ছাড়বা বলো তো? ধুর, সকালে আমার মুডটাই দিলে খারাপ করে। বলে রেগে বিছানা ছেড়ে উঠতে গেলেই বর্ষা আয়েশকে জড়িয়ে ধরল। আই লাভ ইউ। কি বললে? তুমি আমাকে আই লাভ ইউ বললে? আমি আমার কানকে বিশ্বাস করতে পারছি না। বলে অজস্র চুমুতে বর্ষার চোখ, নাক, মুখ, গলা ভরিয়ে দিতে লাগলো। এই কি করছো? কি ছাড়ো আমাকে। এখন আর ছাড়াছাড়ি নেই। এখন আমি আর একবার তোমার কাছে যেতে চাই। বর্ষা দৌড়ে উঠে ওয়াশরুমের কাছে গিয়ে কাল সারা রাত আমাকে জ্বালিয়ে তোমার শান্তি হয়নি। আগামী 1 মাস তুমি আমার ধারে কাছে আসবে না। আমি এখনই আসবো। বলে বিছানা থেকে উঠে দাঁড়াতেই বর্ষা একটা ভেঙচি দিয়ে দৌড়ে ওয়াশরুমের ভিতর চলে গেল। বর্ষা ওয়াশরুম থেকে বেরিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল আঁচড়াচ্ছে।
আয়াস পেছন থেকে এসে বর্ষাকে জড়িয়ে ধরে বর্ষার পেটের উপর হাত রাখলো। অবশেষে তুমি আমার। আমি সেই তো ছোটবেলা থেকেই তোমার। ইস, এতদিন তো নিজেকে আমার থেকে দূরে রাখার জন্য কত চেষ্টাই না করেছো। আমি যখন শৈশবে ছিলাম তখনও আমার সবটা জুড়ে তুমি ছিলে। আমি যখন শৈশব থেকে কৈশোরে পদার্পণ করেছিলাম তখনও আমার সবটা জুড়ে তুমিই ছিলে। আমি যখন কৈশোর থেকে যৌবনে পা রেখেছিলাম তখনও আমার সবটা জুড়ে তুমিই ছিলে। তুমি সেই ব্যক্তি যে সর্বপ্রথম আমার মনটা চুরি করে নিয়েছিলে। তুমি আমার জীবনের প্রথম পুরুষ, আর ইনশাল্লাহ শেষ পুরুষও হবে। বলে এতদিন আমাকে এত কষ্ট দিলে কেন? ওই যে তোমার রাগটাকে খুব ভয় পেতাম, আর তুমি আর আবিদ ভাইয়া যা শুরু করেছিলে তাতে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। ভেবেছিলাম তোমার থেকে দূরে যাওয়াটাই নিরাপদ। না হয় আমার জন্য হয়তো তুমি নিজেই তোমার কোনো ক্ষতি করে ফেলবে, আর আমার জন্য তোমার ক্ষতি হবে এটা আমি কখনো চাই না। এখন ভয় পাও না আমার রাগকে? না, কেন? বর্ষা পেছনে ঘুরে আয়েশের কপালে একটা চুমু দিয়ে। কারণ এখন আমি জানি তোমার রাগের মধ্যে লুকিয়ে আছে আমার প্রতি অসম্ভব ভালোবাসা। আই লাভ ইউ টুনটুনি পাখিটা। আই লাভ ইউ টু। আয়েশ বর্ষাকে জড়িয়ে ধরে। ছাদের এক কোণে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে আবিদ। এমনিতেও ও কখনো সিগারেট ছুঁয়েও দেখে না, কিন্তু আজ ওর খুব কষ্ট হচ্ছে। ও নিজের চোখের সামনে নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো হতে দেখেছে। আবিদ ওর বন্ধুদের কাছে শুনেছে যে সিগারেটের ধোঁয়ায় নাকি নিজের সব দুঃখ কষ্ট উড়িয়ে দেওয়া যায়। তাই সিগারেটের ধোঁয়ায় নিজের কষ্টগুলো থেকে পরিত্রাণ পাওয়ার ব্যর্থ চেষ্টা করছে। কাল সারা রাত ঘুম হয়নি ওর। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, চুলগুলো উস্কো খুস্কো। এই দুদিনে আবিদের মুখটা শুকিয়ে গেছে। আবিদ আর মনে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে, আমিও তো ভালোবেসেছিলাম। আমার ভালোবাসায় তো কোনো খাত ছিল না, তবে কেন আমার ভালোবাসার মানুষ আজ অন্য কারো? আমিও তো সেই ছোট্টবেলা থেকেই বর্ষাকে ভালোবেসেছি, ও কেন আমাকে ভালোবাসতে পারলো না? আমি তো সেই ছোটবেলা থেকেই বর্ষার জন্য অপেক্ষা করেছি, বারবার একটা বার ওকে দেখার জন্য ছুটে গিয়েছি গ্রামে। আমার ভাগ্য কেন আমার সহায় হলো না? কি অপরাধ ছিল আমার? পেছন থেকে আনিকা। আবিদ ভাইয়া, আবিদের এখন এই মুহূর্তে কারো সাথে কোনো কথা বলতে ইচ্ছে করছে না। এই মুহূর্তে ও একটু একা থাকতে চায়। তাই কোনো কথা না বলে আনিকার পাশ কাটিয়ে চলে যেতে নিলে আনিকা আবিদকে জড়িয়ে ধরে কেঁদে দিল। ভাইয়া তোমার কষ্ট আমার একদম সহ্য হচ্ছে না। আমি তোমাকে এভাবে দেখতে পাচ্ছি না ভাইয়া। আবিদ মূর্তির মতো দাঁড়িয়ে আছে, ওর মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। আমি তোমাকে ভালোবাসি ভাইয়া, খুব ভালোবাসি। সেই ছোটবেলা থেকে আমি তোমাকে ভালোবাসি। প্লিজ ভাইয়া, পেছনের কথা তুমি ভুলে যাও আর আমাকে একটা সুযোগ দাও। আমি তোমার সব কষ্ট ভুলিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি জানি এসব কথা বলার এখন সঠিক সময় না, কিন্তু আমি যে তোমাকে এই অবস্থায় আর দেখতে পাচ্ছি না। তোমাকে এভাবে দেখে আমারও খুব কষ্ট হচ্ছে আজ। তোকে কি বলবো, আমার ভাষা নেই। কিন্তু আমাকে মাফ করিস। তোকে দেওয়ার মতো আজ আমার কাছে কিছুই নেই। আমার মন প্রাণ সবটা জুড়ে যে ছিল সে আজ অন্য কারো। আমি পারিনি তাকে আমার নিজের করে নিতে, আমি পারিনি। বলে আনিকাকে ছাড়িয়ে চলে গেল। আনিকা এক দৃষ্টিতে স্তব্ধ হয়ে আবিদের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। বর্ষা বিছানার উপর বসে আছে। আমার টুনটুনি পাখিটা কি রাগ করেছে? বর্ষা আয়াসকে জড়িয়ে ধরে। কেন আমার এত সুন্দর কিউট বরটার উপর রাগ কেন করব? যাতে আমি আদর করে আমার বউটার রাগ ভাঙাতে পারি। আমি একটুও রাগ করিনি। একটু রাগ করে থাকলেও তো পারতে। তারপর আমি অফিস থেকে ফিরে আদর করে তোমার রাগ ভাঙাতাম। ইস, এই 2-3 তো রাগ করেছিলাম, দেখেছি তো কেমন পাগল পাগল হয়ে গেছিলে। ওটা তো সিরিয়াস ভাবে রাগ করেছিলে। এখন কি আমি তোমাকে সিরিয়াস ভাবে রাগ করতে বলেছি নাকি? সে একটু ঢং করে রাগ করবে আমার সাথে, সেটা বলেছি। ইস, শোনো, বলো টুনটুনি। বর্ষা নিজের ঠোঁট দেখিয়ে। একটা কিসি দাও। আয়েশ একটা মুচকি হাসি দিয়ে নিজের ঠোঁট জোড়া বর্ষার ঠোঁটের সাথে মিলিয়ে দিল। এভাবেই চলতে থাকলো বর্ষা আর আয়েশের সুখের সংসার। আয়েশ রোজ অফিস থেকে ফেরার পথে বর্ষার জন্য হাতে করে কিছু না কিছু নিয়ে আসে। কখনো বেলি ফুলের মালা, কখনো কাঠগোলাপ, কখনো লাল গোলাপ, কখনো শাড়ি। আবার বর্ষা রাতে না খেয়ে আয়েশের জন্য না খেয়ে অপেক্ষা করে। দেখতে দেখতে কেটে গেল কিছু বছর। হঠাৎ একদিন বর্ষা মাথা ঘুরে পড়ে গেল। সেদিন আয়েশের অবস্থা প্রায় পাগল পাগল হয়ে গিয়েছিল, কিন্তু ডাক্তারের কাছে গিয়ে জানতে পারলো বর্ষা প্রেগনেন্ট। কথাটা জানার পর সারা বাড়িতে খুশির বন্যা বয়ে গেল। আয়েশও খুব খুশি, সে বাবা হতে চলেছে। গুটি গুটি পায়ে সে আয়েশের হাত ধরে হাঁটবে, তাকে পাপা পাপা বলে ডাকবে।
সে তো ইতিমধ্যে তার বেবির নামও ঠিক করে ফেলেছে। বাড়ির সবাই বর্ষার প্রতি এক্সট্রা কেয়ার করা শুরু করেছে। আয়েশও তাড়াতাড়ি অফিস থেকে চলে আসে। অফিসে গিয়েও প্রতি মিনিটে মিনিটে বর্ষার কাছে কল করে বর্ষা কখন কি করছে, কি খাচ্ছে, নিজের খেয়াল রাখছে কিনা ইত্যাদি। অফিসে থাকলেও আয়েশার মন পড়ে থাকে বর্ষার কাছে। বর্ষারও অনেক স্বপ্ন, তাদের একটা ছোট্ট প্রিন্স অথবা প্রিন্সেস আসবে, তাকে আদো আদো কণ্ঠে মাম্মাম বলে ডাকবে। হঠাৎ একদিন আয়াস বাসায় ফিরছে না দেখে সবাই চিন্তা করছে বর্ষার তো পাগল পাগল অবস্থা। সবাই বর্ষাকে এত করে বোঝাচ্ছে এই অবস্থায় ওর এত টেনশন করা ঠিক না, কিন্তু ও কারো কথা শুনছেই না। অবশ্য টেনশন কি মানুষ ইচ্ছে করে করে? টেনশন আপনা আপনি চলে আসে। হঠাৎ কেউ একজন কল করে বলল আয়েশ অ্যাক্সিডেন্ট করেছে, হসপিটালে ভর্তি। সাথে সাথে বর্ষা চিৎকার করে উঠল, হন্তদন্ত হয়ে ছুট লাগালো হসপিটালে যাবে। সবাই বর্ষাকে রেখে হসপিটালে চলে যেতে চাইল, কিন্তু শেষ পর্যন্ত বর্ষার জোড়াজুড়িতে আর রেখে যেতে পারল না ওকে। কিন্তু হসপিটালে গিয়ে দেখে লিফট ওপরে। এদিকে আয়েশের চিন্তায় চিন্তায় বর্ষা তো পাগল হয়ে গেছে। সে আর লিফটের অপেক্ষা না করে সিঁড়ি দিয়ে ওঠা শুরু করলো। তাড়াহুড়ো করে উঠতে গিয়ে হঠাৎ পা পিছলে পড়ে গেল সিঁড়ি থেকে। আয়েশের সামনে বাড়ির সবাই দাঁড়িয়ে আছে, শুধু নেই বর্ষা। আয়েশের তেমন গুরুতর কিছু হয়নি, শুধুমাত্র মাথা ফেটে গিয়েছে, তাই জ্ঞান হারিয়েছিল। মা, আমার টুনটুনি পাখিটাকে দেখছি না, ও কোথায়? সবাই মাথা নিচু করে আছে, কেউ কিছু বলছে না। ওকে তোমরা বাড়িতে রেখে এসেছো? ঠিক করেছো। ওর এই অবস্থা এখানে আসা ঠিক হতো না, কিন্তু তোমরা সবাই তো এখানে। আমার টুনটুনি পাখিটা তো বাড়িতে একা ভয় পাবে। এ আনিকা, তুই তো বর্ষার কাছে থাকতে পারতি। তোমাদের আসলে কোনো কমন সেন্স নেই। একা একটা মেয়ে, তাও এই অবস্থায় বাড়িতে রেখে এসেছো। আয়েশের কথা শুনে আনিকা আর নিজের কান্না ধরে রাখতে পারল না, হাউমাউ করে কেঁদে দিল। এ আনিকা, কাঁদছিস কেন? আমি তো একদম ঠিক আছি। ভাইয়া বর্ষা। এই বর্ষা কি? তোকে না আমি কতবার বলেছি ভাবি বলতে? ভাইয়া ভাবি। কি হয়েছে আমার টুনটুনির? বর্ষা তোকে দেখতে এসে লিফট না পেয়ে তাড়াহুড়া করে সিঁড়ি থেকে পড়ে গিয়েছে। ও এই হসপিটালে আইসিইউতে আছে, ডাক্তার বলেছে ওর অবস্থা ভালো না। না, আমার বর্ষার কিছু হতে পারে না। কিছু না। আমাকে এখনই আমার টুনটুনি পাখিটার কাছে নিয়ে যাও, এখনই। প্রায় 1 ঘন্টা পর অপারেশন থিয়েটার থেকে একজন ডক্টর বেরিয়ে এলো। পেশেন্টের কন্ডিশন ভালো না, এখনো 2 ব্যাগ রক্ত লাগবে। আয়েশ ডক্টরের পা ধরে, আপনি দরকার হয় আমার শরীর থেকে সব রক্ত নিয়ে নেন, তবুও আমার টুনটুনি পাখিটাকে বাঁচান প্লিজ ডাক্তার। কিন্তু পেশেন্টের রক্তের গ্রুপের সাথে আপনার রক্তের গ্রুপের মিল নেই তো। বর্ষার রক্তের গ্রুপ কি? AB+। আমার রক্তের গ্রুপ AB পজিটিভ। আমি দিব রক্ত, চলুন ডাক্তার। কিছুক্ষণ পর একজন নার্স বেরিয়ে এলো একটা বন্ডে সই করানোর জন্য। কেন আমি বন্ডে সই করব কেন? আমি কোনো বন্ডে সই করতে পারবো না। আমার টুনটুনি পাখিটা কোথায়? আমি ওর কাছে যাব। দেখুন, আপনার ওয়াইফ এবং আপনার বেবি দুজনের অবস্থা আশঙ্কাজনক। বেবি বা মায়ের মধ্যে যে কোনো একজনকে বাঁচাতে পারবো, আবার এমনও হতে পারে কেউ বাঁচবে না। তাই এই বন্ডে সই করা প্রয়োজন, এটা হাসপাতালের রুলস। আয়েশ হসপিটালের দরজায় জোরে জোরে লাথি দিচ্ছে। আমি দুজনকেই চাই। আমার বর্ষার কিচ্ছু হতে পারে না, আর আমার বেবিরও কিচ্ছু হবে না। আয়েশ পাগল হয়ে গেছে, বর্ষার এই অবস্থা ও মেনে নিতে পারছে না। সব হয়েছে আমার জন্য। আমাকে দেখতে এসে আমার টুনটুনি পাখিটার আজ এই অবস্থা। আবির, তুই ওকে নিয়ে বাইরে যা, ও নিজেও এখনো সম্পূর্ণ সুস্থ না, আর এরকম করলে ও আরো অসুস্থ হয়ে পড়বে। কোথায় সই করতে হবে আমাকে বলুন, আমি সই করছি। আমি কোথাও যাব না, আমি আমার টুনটুনি পাখিটার কাছে থাকবো। টানা 3 ঘন্টা অপারেশনের পর ডাক্তাররা অপারেশন থিয়েটার থেকে বের হলো। বর্ষার কি অবস্থা ডাক্তার? সরি, আমরা বেবিকে বাঁচাতে পারলাম না। আর বর্ষা? 24 ঘন্টা না গেলে কিছু বলতে পারছি না। আপনারা আল্লাহকে ডাকুন। আয়েশ ধপ করে মাটিতে বসে পড়ল। তারপর আয়েশ দ্রুত উঠে নামাজে দাঁড়ালো। আল্লাহ, তুমি কিছুতেই আমার টুনটুনি পাখিটাকে আমার থেকে কেড়ে নিতে পারো না আল্লাহ। ওকে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো আল্লাহ? কি নিয়ে বাঁচবো? ওর বদলে তুমি আমার জীবন নিয়ে নিও। বর্ষার জ্ঞান ফিরেছে শুনেই আয়েশ দৌড়ে বর্ষার কাছে গিয়ে বর্ষার হাত দুটো ধরে কেঁদে দিল। জানো আমি কতটা ভয় পেয়ে গেছিলাম? মনে হচ্ছিল এই বুঝি আমি তোমাকে হারিয়ে ফেললাম। বুকের বাম পাশটা বড্ড খালি খালি লাগছিল। আমি এখন একদম ঠিক আছি বলে উঠতে গেলেই হুম, একদম উঠবে না, তুমি এখনো সম্পূর্ণ সুস্থ না। আমাদের বেবি ঠিক আছে তো? আয়েশ কি বলবে কিছু বুঝতে পারছে না।
বর্ষাকে কিভাবে জানাবে যে ওদের বেবিটাকে ও বাঁচাতে পারেনি? ওইসব পরে হবে, আপাতত তুমি রেস্ট নাও, তুমি এখনো অসুস্থ। তুমি কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ? আয়েশ জোরপূর্বক একটা হাসি দেওয়ার চেষ্টা করে। আরে না, কি লুকাবো? আমি তোমার মুখ দেখেই বুঝতে পারছি তুমি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ। আমাদের বেবি ঠিক আছে তো? বর্ষা রীতিমতো পাগলামি শুরু করেছে ওর বেবির জন্য। শেষ পর্যন্ত আয়াস আর বর্ষার এই অবস্থা সহ্য করতে না পেরে সবটা খুলে বলল। বর্ষা একটা চিৎকার দিয়ে তুমি বলো না আমাদের বেবি সুস্থ আছে, একবার বলো না প্লিজ। আয়েশ বর্ষাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, কেঁদো না, তোমার কান্না যে আমার একদম সহ্য হয় না। ভাগ্যকে মেনে নাও টুনটুনি। এই ঘটনার পর থেকেই বর্ষা ডিপ্রেশনে চলে যায়। সারাদিন রুমে আটকে বসে থাকে, কারোর সাথে কথা বলে না। ছাদে দাঁড়িয়ে আছে আনিকা, পেছন থেকে আবিদ। আনিকা, কিছু বলবে আবিদ ভাই? কথাটা কিভাবে বলবো বুঝতে পারছি না ঠিক। তুমি কি আমাকে এখনো ভালোবাসো? আনিকা আবিদের হঠাৎ এমন প্রশ্নে অবাক চোখে আবিদের দিকে তাকিয়ে আছে। আসলে আমি চাইছি আমাদের সম্পর্কটাকে নতুন একটা সুযোগ দিতে। আমিও তোমাকে ভালোবাসতে চাই। পৃথিবীতে সবাই সবার ভালোবাসার মানুষটাকে পাবে এমন না। আমিও না হয় পাইনি। আমি আমার অতীতটাকে ভুলে যেতে চাই, তোমার সাথে নতুন করে বাঁচতে চাই, তোমাকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে চাই। তুমি কি আমাকে শেষ একটা সুযোগ দিবে আনিকা? কথা দিচ্ছি আমি কখনো তোমাকে কষ্ট দিব না, কখনো তোমাকে ঠকাবো না। আনিকা এখনো কোনো উত্তর না দিয়ে অবাক দৃষ্টিতে আবিদের দিকে তাকিয়ে আছে। আবিদ আনিকার ব্যাপারটা বুঝতে পেরে তোমাকে এখনোই কিছু বলতে হবে না, তুমি সময় নাও, তারপর ভেবেচিন্তে উত্তর দিও। বলে চলে যেতে নিলেই আনিকা এসে আবিদকে জড়িয়ে ধরে। আমি তোমাকে খুব ভালোবাসি আবিদ ভাইয়া। আমি তোমার সাথে বাঁচতে চাই। আমার সব স্বপ্ন, মন, প্রাণ সব তো তোমাকে ঘিরেই। কথাগুলো বলছে আর আনিকার চোখ থেকে গড়িয়ে পানি পড়ছে। মিথ্যা কথা। আনিকা অবাক দৃষ্টিতে আবিদের দিকে তাকালো। এই যে, তাহলে এখনো ভাইয়া ভাইয়া বলতে না? আনিকা লজ্জা পেয়ে আবিদকে জড়িয়ে ধরল। আবিদও আনিকাকে জড়িয়ে ধরল। 6 মাস পর আয়েশ অনেক চেষ্টায় বর্ষাকে ডিপ্রেশন থেকে ফিরিয়ে এনেছে। বর্ষা এখন আবার প্রেগনেন্ট। এবার বাড়ির সবাই আগের থেকেও বর্ষার বেশি যত্ন নিচ্ছে। সবচেয়ে বেশি যত্ন নিচ্ছে আয়াস। সে এবার চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে উঠেছে। এই আয়েশের বাচ্চা। ছি ছি টুনটুনি, তুমি এসব কি বলছো? তুই স্বামীর নাম ধরে ডাকছো, তারপর আবার বলছো আয়েশের বাচ্চা। কিন্তু আমার বাচ্চা তো তোমার পেটে, এখনো পৃথিবীর আলোই দেখেনি। বর্ষার রাগে কটমট করতে করতে তুমি চাকরি ছাড়িচ্ছ কেন? তোমার দেখাশোনা করতে। এটা কেমন কথা? আমি কি এখনো বাচ্চা? আমি নিজের যত্ন নিজে নিতে পারি না নাকি? বাচ্চাই তো। আগের বার যে ভয় আমি পেয়েছিলাম, এবার আমি কোনো রিস্ক নিতে চাই না। আর তাছাড়া আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে। বাবা তো অনেক দিন আগেই ব্যবসার কাজে বসতে বলেছিল, কিন্তু আমিই করিনি। বেবিটা হলে, তুমি সুস্থ হলে ব্যবসার কাজ ধরবো। কিন্তু এটা তোমার স্বপ্ন ছিল, নিজের পায়ে নিজে দাঁড়ানো, নিজের আলাদা একটা পরিচিতি গড়া। এখন কি আমি অন্যের পায়ে দাঁড়িয়ে আছি নাকি নিজের পায়ে তো দাঁড়িয়ে আছি? আমি ঠিক কি বলতে চাইছি তুমি ভালো করেই বুঝেছো। আয়েশ বর্ষাকে জড়িয়ে ধরে। এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি। আমি এবার আর তোমাকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না। আমি তো আবার বেবি নিতেই রাজি হতাম না। এখন শুধু তোমার মুখের দিকে তাকিয়ে আর একটা ছোট্ট প্রিন্স অথবা প্রিন্সেসের লোভটা ঠিক সামলাতে না পেরে রাজি হয়েছি। কিন্তু এইবার 1 মিনিটের জন্যেও তোমাকে আমার চোখের আড়াল করব না। 5 বছর পর আয়েশ ল্যাপটপে কি যেন কাজ করছে আর বর্ষা ঘর গোছাচ্ছে। এই টুনটুনি, আয়ুষী বর্ষা আর আয়েশের একমাত্র রাজকন্যা। এই কি বললি তুই? এসব তোকে কে শিখিয়েছে? পাপা। বর্ষা আয়েশের দিকে তাকিয়ে এইসব শিক্ষা দাও মেয়েকে? আয়েশ একটা ঢোক গিলে। কই না তো। আমি দেখছি না ভাবছো? বাবা মেয়ে মিলে সব সময় আমার পেছনে লাগা। আয়েশ এসে বর্ষাকে জড়িয়ে ধরে। তোমার পেছনে লাগবো না তো কার পেছনে লাগবো? 10টা না 5টা না, আমার একটা মাত্র বউ। পাপা, তুমি আমাকে রেখে একা একাই মাম্মামকে আদর করছো? আয়াস আর বর্ষা একগাল হেসে দুজনেই আয়ুষীকে জড়িয়ে ধরল।